আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈদের প্রায় একদম শেষ মুহূর্তে এসে মানে ঈদের একদম কাছাকাছি। তো আজকের এই ভিডিওটা না দিলে নয়, বা এমন একটা টপিক আসলে। তো এখন যে গাড়িটার ভিডিও আপনারা দেখবেন, তো এটা কিছুটা আমার কাছে পার্সোনালি মনে হয় যে সামনের যে লুকটা, সামনের ফ্রন্ট বাম্পারের কারণে একটু চওড়া টাইপের ডিজাইনের কারণে গাড়িটা অনেকটা দেখতে মহিষের মতো লাগে। তো সেজন্য আজকের এই গাড়িটা আপনাদের সামনে তুলে ধরলাম এই গাড়িটা সম্পর্কে। তো এটা সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন, বা এই টাইপের যে নিসানের যে গাড়িগুলো বা জাপানি গাড়িগুলো সম্পর্কে। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো। আজকের এই ভিডিওটিতে থাকছে নিসানের কুয়েস্টার GWE 410 এই গাড়িটা, যেটা 410 হর্স পাওয়ার, একটু বুঝতে পারছেন যেটা। তো এই অনুযায়ী মডেলটা রাখা 410 হর্স পাওয়ার, তো সেই অনুযায়ী মডেল। তো নিসানের এই যে কুয়েস্টার যে গাড়িটা আছে, এটা অনেকটা মানে আমার সামনাসামনি দেখে মনে হয় যে মহিষের মতো। তো সেই জন্য আজকের এই ভিডিওটা করা, মহিষ প্লাস কোরবানি, তো সেই কারণে একটা কিছু মিল ব্যাপার রয়েছে, তো সেই জন্যই। তো যাই হোক, এটার কিছু মানে টাফ কিছু দিক রয়েছে, যেটা অনেকটা গরুর চেয়েতে যেরকম মহিষ পাওয়ারফুল, একটু মানে এনার্জি বেশি, শক্তি বেশি। তো সেই হিসেবে আহ, অন্যান্য যে জাপানি গাড়িগুলো রয়েছে, যেরকম হিনো রয়েছে, অথবা ফুসো রয়েছে, অথবা ইসুজু রয়েছে, সেগুলোর চেয়েতে কোয়ালিফিকেশন বা কাগজে কলমে বা সব দিক থেকেই অনেকটা প্লাস প্লাস বা টেকনোলজিক্যাল দিক থেকে একটু আগে আগে ব্যাপার রয়েছে নিসানে। তো সেটা ভিডিওর মাঝখানে জানাচ্ছি, আরও অনেক জিনিস রয়েছে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর ভিডিওতে জানাচ্ছি যে জিনিসগুলো রয়েছে, আর যেগুলো আর কি গাড়ির কনফিগারেশন এক্সেট্রা, প্লাস যেটা বলছিলাম সেটাও জানা যাক। এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে GH11E410E5। তো এটা ইউরো 5 স্ট্যান্ডার্ডের ইঞ্জিন। আর এটার যে ইঞ্জিনটা, সেটা ইউনিট ইনজেক্টর ডিজেল ইঞ্জিন উইথ 6 সিলিন্ডার। তো এখানে 6টা সিলিন্ডার থাকবে। আর এটার যে ইঞ্জিন টাইপ OHC, ওভারহেড ক্যামশ্যাফট, এরকম হয়তো কিছু একটা হবে। আর তার সাথে এটার যে সিসি, সেটা হলো 10,837 সিসি। তো এটা 11 লিটারের একটা ইঞ্জিন, তো সেই জন্য এটার নাম GH11। আর এটার যে হর্স পাওয়ার, সেটা 410, যেটা ভিডিও শুরুতে বললাম। আর এখানে 1800 RPM ম্যাক্সিমাম পর্যন্ত যাবে, হয়তো 2000 বা 1800। তো 2000 হয়তো যাওয়ার কথা, হয়তো বা আর একটু মানে যদি বাস্তব লাইফে দেখা হয় হয়তো বা 18 পর্যন্ত হয়তো ফিক্স 1800। আর এটার যেই ম্যাক্সিমাম টর্ক আউটপুট, সেটা হলো 1990 NM। আর 950 NM, 950 RPM থেকে 1400 RPM। তো এখানে অনেক অনেক বেশি রাফ অ্যান্ড টাফ ব্যাপার রয়েছে। কারণ আজ পর্যন্ত আমার যতদূর মনে পড়ে, এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে এই চ্যানেলে, তো সবগুলা গাড়ি যদি মানে বড় সেগমেন্টে যদি গাড়ি হিসাব করা হয়, যেরকম মানে যে ট্রাকগুলো আর কি চলে, যেগুলো হাইওয়ে ট্রাক আর কি, যেগুলো খনিতে কাজ করে, সেগুলো না, হাইওয়ে ট্রাক যেগুলা। তো বড় ট্রাকের কোনো ভিডিও দেওয়া হয়নি। তো যেগুলো আর কি মানে খনিতে চলে, ওগুলো বাদে রোডে যেসব গাড়ি চলে, তো সেই হিসেবে এই যাবৎকালের যতগুলা ভিডিও দেওয়া হয়েছে এই চ্যানেলে, সবচেয়েতে লো RPM এ সবচেয়ে বেশি পাওয়ার প্রডিউস করার যদি কোনো ইঞ্জিনের কথা হয়ে থাকে, তাহলে এটা আজকের এই ভিডিওটিতে হচ্ছে। সেটা হলো নিসানের এই যে গাড়িটা, এটার যে ইঞ্জিনটা 11 লিটারের একটা ইঞ্জিন, 1990 NM টর্ক প্রডিউস করে 950 RPM থেকে। জাস্ট চিন্তা করেন, 1000ও না, 950 RPM এ স্টার্ট, মানে ইঞ্জিনের যে ম্যাক্সিমাম মানে পুশ করার যে পাওয়ারটা, টর্ক। তো এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার রয়েছে। আর ইউরো 5 স্ট্যান্ডার্ডের ইঞ্জিন, তো এটা হওয়ার কথা, কারণ এটাতে যেই মানে পুরা যে কোম্পানিটা, এটা কিন্তু ভলভোর আন্ডারে রয়েছে। কত পার্সেন্ট রয়েছে, 50% না 70 না 80 না 20, সেটা জানা নাই, কিন্তু ভলভোর সাথে কানেক্টিভিটি রয়েছে এই কোম্পানির। তো সেই ইফেক্টটা, ভলভোর টেকনোলজিটা এখানে কিন্তু ইমপ্লিমেন্ট দেখা যাচ্ছে, বা উপস্থিতি বোঝা যাচ্ছে। এটাতে ট্রান্সমিশন হিসেবে ইউজ করা হয়েছে ST02012। তো এটা 12 স্পিডের একটি ট্রান্সমিশন এখানে ইউজ করা হয়েছে। আর ডিজাইনড ফর 2000 NM টর্ক, মানে এটা 2000, আর যে টর্ক মানে 2000 NM টর্ক হ্যান্ডেল করার মতো একটা গিয়ারবক্স এখানে ইউজ করা হয়েছে, স্পেশালি ফর ডিজাইন, মানে মানে এই কাজের জন্য, এতখানি মানে পাওয়ার সহ্য করার মতো। তো সামনে থাকবে 12টা গিয়ার, আর পিছে থাকবে 2টা। তো এটা হয়তো অটোমেটিকই হওয়ার কথা বা সেমি অটো হওয়ার কথা, এই টাইপের কোনো ইনফরমেশন তারা এখানে উল্লেখ করেনি। জাস্ট এটা তারা উল্লেখ করেছে এটাতে 430 মিলিমিটারের ক্লাস প্লেট ইউজ করা। সেই ক্ষেত্রে যদি চিন্তা করা হয় যে এটার টোটাল গিয়ার কয়টা, তো এখানে 14টা গিয়ার থাকবে, সামনে 2টা, পিছে 2টা, সরি, সামনে 12টা, পিছে 2টা। তো এখানে 12 আর 2 14টা। আর এখানে রেয়ার এক্সেল থাকছে RTH2611। তো এটা হলো রেয়ার এক্সেল মডেল। টাইপ থাকছে ট্যান্ডাম এক্সেল উইথ হাব রিডাকশন। আর ফাইনাল গিয়ার রেশিও, মানে যেটা রেয়ার এক্সেল রেশিও এই টাইপের উল্লেখ করছে। তো যদি রেয়ার এক্সেল রেশিও হয়, যতদূর আমার জানা, তো এটা প্রায়
মানে 6 বারের মতো, 6 বারের কিছু কম, 5.8 5.8 বা 5.7 এরকম তারা উল্লেখ করেছে। তো যদি মানে 6 বারের মতো যদি প্রপেলার শাফট ঘোরে তাহলে চাকা একবার ঘুরবে। তো সেই ক্ষেত্রেও এটাও কিন্তু একটা বড় একটা পয়েন্ট এখানে রয়েছে যে 6 বার যদি শাফট ঘোরে তো সেই ক্ষেত্রে মানে চাকা পর্যন্ত যেতে যেতে টর্কের যে ফিনিশিংটা বা মানে হ্যান্ডেল করার মতো পাওয়ার আরও বেড়ে যাবে সেই ক্ষেত্রে। তো এখানেও মানে টর্কের একটা বেশ বেনিফিট পাওয়া যাবে। এবং যদি এই গাড়িটির ব্রেকের ক্ষেত্রে আসা হয় তাহলে এখানে তারা এয়ার ব্রেক ইউজ করেছে, ডুয়েল লাইন সিস্টেম উইথ এস ক্যাম অ্যান্ড ব্রেক চেম্বার ইন হাই পিস্টন। তো এখানে তারা যেই রেগুলার এয়ার ব্রেক রয়েছে সেই টাইপের ব্রেক তারা এখানে ইউজ করেছে। আর তার সাথে সাথে এখানে তাদের যেই টায়ার সাইজ থাকছে 11.00 আর 2016 পিআর, তো 1100 সাইজের এখানে টায়ার ইউজ করা। আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে সেটা হলো 315 লিটারের। ভলিউম থাকছে মানে যেটা অ্যাডব্লু ট্যাঙ্ক থাকছে সেটা হলো 50 লিটারের, এখানে অ্যাডব্লু ট্যাঙ্ক তারা ইউজ করেছে। আর 315 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। পারফরমেন্সের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এই গাড়িটার যে গ্রেডেবিলিটি এখানেও কিন্তু একটা বোমবাস্টিং ব্যাপার রয়েছে, সেটা হলো 52% মতো এই গাড়িটা। যতদূর আমি ক্যালকুলেশন করে দেখলাম 52 আসছে, তার এখানে অন্য কোনো একটা সংখ্যার ক্ষেত্রে বা মানদণ্ডে তার এখানে উল্লেখ করেছে। তো 52% মতো গাড়িটা উঁচা জায়গায় উঠে যেতে পারবে মানে গ্রেডেবিলিটির ক্ষেত্রে। আর এখানে যে কেবিন টাইপ থাকছে স্লিপার ক্যাব থাকছে, আর এখানে ফিফথ হুইল থাকছে মানে যেটা অ্যাটাচ, যেহেতু এটা ট্রেলার ট্রাক তো সেক্ষেত্রে মানে যেটা অ্যাটাচ করা পিছের বগিটা, তো ফিফথ হুইল এখানে GOST 3.5 ইঞ্চ এখানে উল্লেখ করেছে। আর এই গাড়িটার যদি কেবিনের ভেতরেও যদি আসা হয় মানে ভেতরের যে ব্যাপারটা ভেতরের ক্ষেত্রে তাহলে মানে ডিসেন্ট কোয়াইট, খুব সাইলেন্ট, ট্রেডিশনাল জাপানি গাড়ি যেরকম হয় ঠিক ওই টাইপের একটা ব্যাপার রয়েছে। আর যেটা বলছিলাম যে হিনো, ইসুজু, তারপরে মিৎসুবিশি ফুসো, তারপরে হ্যাঁ এই 3টা কোম্পানির চেয়েতে এই কোম্পানিটা ডেফিনেটলি শুরু থেকে অনেক আলাদা। কারণ বাংলাদেশে অনেক নিসানের গাড়ি চলে যেগুলোর ডিজাইন বা যেগুলোর টাইম আপনার যদি হিসাব করেন যে হিনো F17 যে ইঞ্জিন রয়েছে বা F20C 8 সিলিন্ডারের যে ইঞ্জিনগুলা, ঠিক ওই সময় তারা ওই যুগে তারা 6 সিলিন্ডারের ইঞ্জিনে তারা গাড়ি নাম বের করতো সে সময়, মানে 90-এর কাছাকাছি বা 80 সালের শেষের দিক থেকে, মানে যে সময় হিনোর 8 সিলিন্ডার ইঞ্জিন পাওয়া যেত, মানে গাড়িগুলো তখন নতুন অবস্থায় আসতো বা বিক্রি হতো অন্যান্য মার্কেটে। তো এই ক্ষেত্রে একটা জিনিস মানে চিন্তা করুন যে 8 সিলিন্ডারের ইঞ্জিন ইসুজু ইউজ করছিল সে সময়। আমার যতটুকু মানে ধারণা বা যতটুকু দেখলাম আমি বিভিন্ন জায়গাতে সার্চ দিয়ে, তো ইসুজু 8 সিলিন্ডারের ইঞ্জিন তারা নামিয়েছিল সেই সময়, মানে কোনো একটা সালে 90-এর শুরুর দিকে বা 80-র শেষের দিকে। মিৎসুবিশি ফুসো, তারপরে হিনো, তো সেই একই লেভেলে 2000 NM টর্ক দিচ্ছে তাদেরটা 6 সিলিন্ডার, বাকিদেরটা 8 সিলিন্ডার বা 8 সিলিন্ডার। তো চিন্তা করেন যে তারা বাকিদের চেয়ে স্রোতের বিপরীতে, বাকিরা যেদিকে যায় তারা ঠিক তার উল্টা দিকে বা একটু প্রো লেভেলে কাজ করার চেষ্টা করে। তো তাদের পাওয়ার অবশ্যই বেশি ইঞ্জিনের বা টেকনোলজিক্যাল দিক থেকে অনেক অ্যাডভান্স বাকিদের চাইতে। এখন যদি আপনি পার্সোনালি চিন্তা করেন যে হিনোর রিলায়েবিলিটি দরকার, হিনোর রিলায়েবিলিটি অনেক ভালো, 8 সিলিন্ডারের ইঞ্জিনগুলো অনেক ভালো, ঠিক আছে সেটা অবশ্যই ভালো, সেটা সবাই জানে, আপনি আমি সবাই জানি। কিন্তু নিসানের ব্যাপারটা, নিসান ইউডির কাজ করার ব্যাপারটা কিন্তু একটু আলাদা। বাকি 3টা জাপানি কোম্পানির সাথে এটার মিলে না। এটা একটু মানে অ্যাডভান্স বা একটু স্টাইলিশ লেভেলে একটু অন্য টাইপের কাজ করার চেষ্টা করে, যেটা আগের প্রিভিয়াস জেনারেশনের গাড়িগুলো দেখলে বোঝা যায়। তো এই ছিল এই নিসানের যেই মহিষের মতো দেখতে গাড়িটা। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই নিসানের এই যে কোয়েস্টার গাড়িটা, তো এই কোয়েস্টার GWE 410 এই গাড়িটা সম্পর্কে অবশ্যই আপনার কমেন্টে জানাতে পারেন যে এটা আপনার কাছে কি মহিষের মতো লাগে না অন্য কিছুর মতো লাগে, আর কতটুকু বেশি মানে পাওয়ারফুল মনে হলো। আচ্ছা, পাওয়ারের কথা যেহেতু বলেই ফেললাম তো সেটা বলি। এটার যে পাওয়ার কনফিগারেশন সেটা যদি হিসাব করেন যে 52% পর্যন্ত এটা ঢালে উঠে যেতে সক্ষম, 950 RPM থেকে এটা টর্ক দিতে সক্ষম, এতটা লো RPM এত হাই টর্ক প্রডিউস করার মতো একটা ইঞ্জিন, 11,000 সিসির মধ্যে, সেটা একটা ভালো ব্যাপার। 410 হর্স পাওয়ার তার সাথে। আর তার সাথে এটার যে রেয়ার অ্যাক্সেল রেশিও সেটাও অনেক ভালো একটা ব্যাপার রয়েছে, মানে ট্রাকের ক্ষেত্রে যদি হিসাব করা হয় 6 বারের মতো যদি ঘোরে তাহলে প্রপেলার শাফট 6 বার ঘুরলে চাকা একবার ঘুরবে, এক পাক ঘুরবে। তো এরকম একটা ব্যাপার রয়েছে সব ক্ষেত্রেই, মানে পাওয়ার ব্যাপারটা রয়েছে, মানে পাওয়ারের উপস্থিতি সব জায়গায় রয়েছে। মানে সব ক্ষেত্রে বেশি শক্তিশালী ইঞ্জিন, বেশি শক্তিশালী গাড়ি, বেশি শক্তিশালী পাওয়ার ট্রেন সিস্টেম, বেশি শক্তিশালী মানে বেশি অপটিমাইজড মানে
যেই ড্রাইভ সিস্টেম, তো সব ক্ষেত্রেই কিন্তু একটা শক্তিশালী পাওয়ারফুল, মানে লুকসের ক্ষেত্রে একটু গম্ভীর পাওয়ারফুল একটা ব্যাপার রয়েছে সেই ক্ষেত্রে। তো অবশ্যই নিসানের ডিজাইন প্লাস ইঞ্জিনের যে ব্যাপারটা ডিজাইনের সাথে অনেকটাই যায় বাইরের। তো এই ছিল আজকের এই ভিডিওটি, দেখাবেন নেক্সট কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে জানাতে পারেন যে গাড়িটা আপনার কাছে কতটুকু ভালো মনে হলো, যদি বাংলাদেশে আসে বা চলে তাহলে কীরকম হতে পারে। যেহেতু ইউরো 5 বা হয়তো খুঁজলে 3 বা 4ও পাওয়া যাবে, যেটা বাংলাদেশের জন্য রেকমেন্ড করার মতো বা চলার মতো। তো সেই অনুযায়ী চিন্তাও করতে পারেন যেটা আপনার ইউজের ক্ষেত্রে বা আপনি যে টাইপের গাড়ি চালান বা দেখছেন, তো সেই অনুযায়ী এটা কতটুকু ব্যাকআপ দিতে পারে। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।